সবাই কিন্তু আসলে সামিল হয়েছেন এবং বিভিন্ন দলমত নির্বিশেষে এখানে মানুষ সামিল হচ্ছেন। কিছুক্ষণ পরে তার জানাজা হবে, সেই জানাজায় অংশ নেওয়ার জন্য। আমরা যে জায়গাটাতে আছি এটি কিন্তু ফার্ম গেটের শেষ অংশ, যেখানটা কারণ বাজার আসলে শুরু হয়েছে, এবং সেই অংশে আমি যদি একটু দেখাতে চেষ্টা করি যে কারণ বাজারের মূল যে সার্ক ফোয়ারা যেটিকে বলা হয় সেই অংশ থেকে কিন্তু প্রচুর মানুষ আসছে, এবং ওইদিকে বাংলা মোটর থেকেও দেখেছি প্রচুর মানুষ আসছে। এইদিকে ৭ রাস্তা, হাতির ঝিল থেকে এখনো পর্যন্ত লাখো লাখো মানুষ কিন্তু তারা এখানে সামিল হওয়ার জন্য আসছেন। একটু বলে রাখি যে খালেদা জিয়া তিনি কিন্তু হচ্ছে একজন সাধারণ গৃহবধূ, একজন ঘরকন্যা থেকে কিন্তু তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং সেক্ষেত্রে তাকে নিয়ে আলোচনাটা শুরু থেকেই অনেক বেশি ছিল। সেই ৯০-এর শুরুতে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, বাংলাদেশ তার আগে কখনো কোনো নারীকে রাষ্ট্রের সরকার প্রধান কিংবা রাষ্ট্রের যে প্রধান নিয়ন্ত্রকের ভূমিকায় এভাবে তাকে কোনো নারীকেই কখনো দেখে নেই, এবং তাকে দিয়েই প্রথম বাংলাদেশ সেই স্বাদ এবং সেই প্রতিক্রিয়াটা পায় যে কিভাবে আসলে একজন নারীও সরকার নেতৃত্ব দিতে পারে এবং সরকার চালাতে পারে। একটি বিষয় বলে রাখি যে তিনি ৮০ দশকের শুরুতে তার যিনি স্বামী ছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যখন খুন হন তারপর থেকে কিন্তু প্রথম কয়েকদিন তিনি আসলে ঘরেই ছিলেন, কিংবা যেটি বলা হয় যে শোক পালন করছিলেন এবং ভাবছিলেন যে আসলে কি করে তাদের যে নতুন করা দল বিএনপি, সেই বিএনপিকে কি করে দাঁড় করানো যায়। এবং তখন কিন্তু সবার অনুরোধে এক পর্যায়ে তিনি দলের যারা নেতাকর্মী আছেন, দলের যারা উপদেষ্টা ছিলেন তখনকার, তাদের অনুরোধে কিন্তু তিনি আস্তে আস্তে করে এই যে দলের যে সাংগঠনিক কাঠামো সেটির মধ্যে তিনি চলে আসেন এবং দলকে নেতৃত্ব দেওয়া শুরু করেন। এবং তখন কিন্তু তুমুলভাবে আস্তে আস্তে করে মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি আসতে শুরু করেছিল এরশাদের নেতৃত্বাধীন যে স্বৈরশাসন ছিল সেই স্বৈরশাসনের বিরুদ্ধে। এবং ধীরে ধীরে সেই আন্দোলন যখন তুঙ্গে উঠে, তখন যারা নেতৃত্ব দিচ্ছিলেন তার মধ্যে কিন্তু এই বেগম খালেদা জিয়াও একজন ছিলেন, এবং অন্যান্য রাজনৈতিক দল যারা ছিল সবাই কিন্তু তখন কিন্তু সর্বদলীয় ঐক্যের মাধ্যমে আন্দোলন চলছিল, এবং সেই আন্দোলনের মূল যারা সংগঠক ছিল তাদের মধ্যে কিন্তু তিনি একজন। এবং সেই ভূমিকার কারণেই কিন্তু ৯১-৯০-এর শেষ দিকে যখন নির্বাচন হয়, প্রথম গণতান্ত্রিক নির্বাচন বলা যায় বাংলাদেশের, কারণ এর আগের নির্বাচনগুলো কোনো না কোনোভাবে সেগুলোতে যারা সেনা সমর্থিত সরকার কিংবা সেনাবাহিনী থেকে আসা সরকার, এরকম সরকারই বেশি ছিলেন। এবং তার আগে আপনি জানেন যে যখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী ছিলেন, তখনকার যে নির্বাচনগুলো সেগুলোর থেকে একেবারেই ব্যতিক্রমী চরিত্রের নির্বাচন ছিল ৯০ এবং তার পরের বেশ কয়েকটি নির্বাচন। তো সেই ৯০-এর পরে প্রথম যাকে গণতান্ত্রিক নির্বাচন বলা হয়, সেই নির্বাচনে কিন্তু তিনি জয়ী হয়েছিলেন এবং তার দল বিপুল ভোটে জয়ী হয়, এবং তার দলকে তখন সবাই কিন্তু অন্যান্য যারা আছে মোটামুটি বিতর্ক ছাড়াই বাকিরাও সমর্থন যোগায় এবং মেনে নেয়। সেই তখন থেকে কিন্তু তিনি সরকার চালানো শুরু করেন, এবং তারপর থেকে কিন্তু তাকে তখন অনেকে তাকে নিয়ে অনেক ধরনের বিতর্ক তৈরির চেষ্টা করেছিলেন যে নারী প্রধানমন্ত্রী দেশের ক্ষমতায় এসছে, সেটা কেমন হয়, যেহেতু এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা বেশি, এবং সেটির বাইরেও আরও বিভিন্ন ধরনের কথা, তিনি কেন মেকআপ ব্যবহার করেন, এরকম নানা ধরনের শেমিংয়ের শিকার তিনি হয়েছিলেন তার প্রতিপক্ষ দ্বারা, তার বিরুদ্ধে যারা রাজনীতি করছেন তাদের দ্বারা। কিন্তু তিনি কিন্তু কখনোই দমে যাননি, এবং তারপরে তিনি যখন ৯৬-এ আবার নির্বাচিত হলেন, সেই নির্বাচন কিন্তু তিনি ৩ মাসের মাথায় যখন বিরোধীরা আন্দোলন শুরু করলো, ৩ মাসের মাথায় তিনি পদত্যাগ করেন, এবং তারপরে আরেকটি নির্বাচন হয়, এবং সেই নির্বাচনের পরে অন্য সরকার আসে এবং আওয়ামী সরকার আসে। তারপরে যখন ২০০১-এ আবার নির্বাচন হয়, সেই নির্বাচনেও কিন্তু তার দল আবার বিপুলভাবে বিজয়ী হয় এবং তিনি আবার সরকার প্রধান হন। তো এভাবে করে তিনি কিন্তু ৩বার প্রধানমন্ত্রী ছিলেন, এবং ৩বারই কিন্তু তিনি ৩বারের মধ্যে মূলত একবার খুবই ক্ষণিকের জন্য ছিলেন, এবং বাকি সময়টাতে কিন্তু তিনি বলা যায় যে দীর্ঘ ১০ বছর তিনি টানা
এই তখন 2 দফায় সেই 10 বছর কিন্তু তিনি পূর্ণ মেয়াদে সরকার পরিচালনা করেছেন এবং তখন বলা হয় যে তার সময় প্রথমবারের মতো কিন্তু যখন 90-এর পরে তারা ক্ষমতায় আসেন প্রথমবারের মতো মেয়েদেরকে যারা নারী শিক্ষার্থী আছে তাদেরকে নারী শিক্ষার প্রসারের জন্য বৃত্তি দেওয়া হয়েছিল। তো বলা হয় যে তার এই ভূমিকা